এখন এই যে টুলগুলো আমি পাচ্ছি ভার্টিক্যালি হরিজন্টাল এর মধ্যে কোনটাই আবার ব্যবহার করার কোনো দরকার নেই, শুধুমাত্র একটা টুলের ব্যবহার যদি আমি জানি বাকি সবগুলোর কাজ করতে পারি। ঠিক আছে, মানে এই যে ভার্টিক্যালি টাইপ টুল আর হচ্ছে কি হরিজন্টালি টাইপ টুল, তাই না? যদি এর মধ্যে শুধুমাত্র হরিজন্টালি টাইপ টুলের কাজটা জানি তাহলে বাকি সবগুলো কি করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখেন হরিজন্টালি টাইপ টুলটা আমি চুজ করলাম, করার পর আমাদের এখানে কি একটা আসছে না, তারপর একটা বক্স এবং সিম্বল আসছে না। তাহলে দেখেন এখন যদি আমি মাউসে লেফট বাটন একটা প্রেস করি, এখন এর উপরে যদি মাউসের একটা প্রেস করি তাহলে দেখেন এখানে কি অটোমেটিক একটা লেখা চলে আসছে না। এখন লরের এক্সপ্রেশনে যে কোনো একটা লেখা আসছে, তাহলে এখানে এটা কি বলছে আমি যদি লিখতে চাই হ্যালো, তাহলে আমরা কি করব, হ্যালোটা লিখতে হ্যালো চলে আসছে না। এখন এখানে দেখেন আমি যে লিখলাম আমার একটা লেখা চেঞ্জের ক্ষেত্রে কিছু অপশন আমাদের চুজ করতে হয় নাকি। প্রথম হচ্ছে আপনার লেখাটা কতটুকু বা কোন সাইজের হবে নাকি, এরপর হচ্ছে কি আপনার লেখার কালারটা কি হবে, এরপর হচ্ছে আপনার লেখার ফন্টটা কি হবে। এই তিনটা জিনিস কমনলি দেওয়া লাগে না। এরপর আরেকটা জিনিস চুজ করা লাগে আপনার লেখার অ্যালাইনমেন্টটা কোন দিকে থাকবে, রাইটে থাকবে, সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে। ওকে, ফন্টটা আমাদের টাইপের মধ্যে আছে, লেখাটা মানে কোন ধরনের হবে, কোন টাইপের ফন্ট হবে। তারপরে খেয়াল করুন একটা লেখার ক্ষেত্রে কয়টা করে সমাধান খেয়াল রাখা লাগে, একটা কয়টা, প্রথম কি লেখার সাইজ, প্রথম কি তারপরে কি ফন্ট কালার, তারপরে ফন্ট, তারপরে হচ্ছে লেখার অ্যালাইনমেন্ট, ফন্ট তারপরে অ্যালাইনমেন্ট। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ম্যাডামরা একটা লেখার ক্ষেত্রে কোন টেক্সট যখন আপনি কোথাও অ্যাপ্লাই করবেন শুধুমাত্র যে ফটোশপে এই এমনটা না, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন একটা জিনিস খেয়াল করা লাগে, প্রথম হচ্ছে কি লেখার সাইজ। ওকে, আপনার সাইজ কত আছে বা এখন কত আপনার ব্যবহার করা প্রয়োজন দেখো। তারপর হচ্ছে কি কালার, সাইজের পরে কালার, তারপর হচ্ছে ফন্ট, তারপরে অ্যালাইনমেন্ট। সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সাইজ, তারপরে কি কালার, এরপরে ফন্ট, তারপরে অ্যালাইনমেন্ট। মনে রাখবেন এখন অ্যালাইনমেন্টটা কি অবস্থান, লেখার অবস্থান, যে আপনার লেখাটা ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে আসবে, সেন্টার থেকে দুই দিকে যাবে। ক্লিয়ার? এখন এইখানে যেহেতু আমরা বক্স নিয়ে কাজ করতেছি, এখানে সেন্টার বা ডান বাম এটা কিন্তু কোনো পেজকে ধরে হবে না। আপনি যেখানে ক্লিক করতেছেন সেই জায়গা থেকে কি লেখা শুরু হবে না। কারণ আমি এখানে হ্যালো লিখছি, হ্যালোটা দেখেন আমার কোন দিকে যাচ্ছে, সেম আবার উপরে একটু কন্ট্রোল বারে যান, এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে কি লেফট, সেন্টার আর হচ্ছে কি রাইট।
এখন আমি এখান থেকে দ্বিতীয়বার যাওয়ার জন্য আমি যেটা করলাম কন্ট্রোল জেড করি, ধরুন আমি আবার এখান থেকে এটা বাইরে ক্লিক করলাম, আবার টাইপ করে নিলাম, দ্বিতীয়বার লেখার জন্য কোন দিক থেকে নিচ্ছি, ডানে রাইট নিলাম। এখন আবার সেম হ্যালোটা যে ক্লিক করলাম, সেম জায়গায় নিচে ক্লিক করলাম, ওকে। এখন এর আগে হ্যালোটা ছিলাম, হ্যালোটা হচ্ছে কি হয়েছিল, ডান দিকে বাড়ছিল, ডান দিকে যাবে এখন হ্যালো লেখাটা কোন দিকে যাচ্ছে, বাম দিকে ক্লিয়ার। মানে আমি যেখানে ক্লিক করতেছি সেই জায়গাটা ফিক্স, কিন্তু আমি অ্যালাইনমেন্টটা যেদিকে রাখতেছি আমার লেখাটা কি সেই দিকে যাচ্ছে, যাবে, ওকে। দেন আমি যদি এখন সেন্টারে রাখি, সেম জায়গাটা আমি আবার কোন একটা টাইপ, আবার সেম টাইপ নিলাম, এখানে কি করলাম, সেন্টার সরি আমার ওই লেয়ারটা কি আছে, সিলেক্টেড আছে, যার কারণে ওইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার কোন একটা লেয়ারকে সিলেক্ট করলাম, বা হচ্ছে আপনার এখানে লেয়ার অফ প্যানেলটা একটু ছোট থাকলে, সরি আমি এইগুলো ক্লোজ করি না, এইগুলো ক্লোজ করি না। আচ্ছা দেখেন, আমরা যদি কোনো লেয়ারকে সিলেক্ট করে থাকা অবস্থায় টাইপ করে যাওয়ার পরে কোনো পরিবর্তন করি, তাহলে কি হবে, ওইটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। তাই আমরা তো হচ্ছে নতুন করে নিব, তাই না? তার জন্য কোনো লেয়ার সিলেক্টেড না থেকে হয় লক করা কোনো একটা লেয়ার সিলেক্ট করব, অথবা কি করব, নতুন লেয়ার কোনো লেয়ার সিলেক্টেড থাকবে না, বাইরে গিয়ে কোনো ব্যবহৃত কোনো লেয়ার সিলেক্টেড আছে, তাহলে এখন আবার টাইপ করে দিলাম, যাওয়ার পরে এখন এসি সেন্টার, সেম জায়গাতে আবার ক্লিক করলাম। তাহলে এখন কি হচ্ছে দেখেন তো, ওই কোথায় যাচ্ছে, ডানে বামে সমান ডানে বামে দুইটাই একসাথে যাচ্ছে না, কিন্তু আমার মিডিলটা কি, এই সেন্টার ওকে। ফাইলটা পাঠিয়ে দাও আমার এটা সেভ করুন এই তারাই ওইটা ডাউনলোড করুন ফাইলটা আর ইমেজটা দিতে পারবো আমরা একটু আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন আমাদের লেখাটা যদি আমি সেন্টার থেকে আমি একটা সেন্টার রাখি, তাহলে লেখাটা বাড়তেছে কোন দিকে, ডানে এবং বামে দুই দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সেন্টার চলে গেল নাকি। এখন হচ্ছে আমি কি বলছি, তাহলে আমি কিন্তু লাস্ট থেকে আসতেছি, কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুরুতে কি দেখতে হবে, ফন্ট সাইজ না। তাহলে এর আগে আমাদের কি লেখার প্রয়োজন, ফন্টের অ্যালাইনমেন্ট হচ্ছে লাস্টে দেখতে হবে নাকি। তাহলে আমরা শুরুতে দেখব হচ্ছে কি ফন্টের সাইজ। বর্তমানে ফন্টের সাইজ কত আছে, 12 আছে, তাই না? কত আছে, 12। এখন ফন্টের সাইজের ব্যাপারে একটা বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে, জুম সাইজ। কি সাইজ, জুম সাইজ। এখন দেখেন আমার ফন্ট কিন্তু 12 আছে, কিন্তু আমার জুম আছে কত, 102। এখন যদি আবার এখানে জুমে নিয়ে আসি আমি 6 এ, কত জানি 6 এ, তার মানে আমার লেখাটা কি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে।
12 সাইজের ফন্ট কারণ কি অলরেডি আমার লেখাটা 12 সাইজের ফন্ট কিন্তু আমার পেপারটা ছোট আছে কত পার্সেন্ট যোগ কম আছে 94%। তার মানে 94 আমার ফন্টের সাইজটা তার থেকে 94% কম দেখাচ্ছে। তাহলে বলেন স্যার এটা কেন বললাম তাই না এখন দেখেন আমরা এখন পেপার সাইজ বলতে পারবো 1080 ইনটু 1080 তাই না তার মানে আমার 1080 ইনটু 1080 100% প্রেজেন্টে থাকলে আমার স্ক্রিনের মধ্যেই থাকবে কিন্তু যখন এখানে পোস্টারটা আপনার হবে ধরেন হচ্ছে 5 ফিট তখন কি আপনার স্ক্রিনে ধরবে না তখন ফুল স্ক্রিনে রাখার জন্য কি জুম কমে যাবে না তখন স্ক্রিনে রাখার জন্য কি হবে জুম কমে যাবে কিন্তু তখন আপনি যদি বাংলাতে লিখেন আপনার লেখাটা দেখা যাবে কি ছোট কিন্তু যদি প্রিন্টে পাঠান তখন কি ওই বাংলা এখন যে সাইজ যে দেখাচ্ছে এরকমই দেখাবে না তাহলে এই জন্য আপনার মাথায় রাখতে হবে আমরা অনেক সময় ফন্ট 12 দিব বা 100 দিব তখন দেখবো যে আমার পাশের জন করতেছে তার মতো আমারটা হচ্ছে না এরকমটা মনে হতে পারে না তাহলে আপনি কি খেয়াল করবেন কি যে তার জুম কত আছে আপনার জুম কত আছে এখন এই জুমটা কম বেশি অটোমেটিক্যালি হয় কেন আপনার স্ক্রিনে ছোট বড় এর জন্য না ডকুমেন্ট ক্লাস স্ক্রিনকে কম্প্রোমাইজ করার জন্য এই জুমটা ছোট বড় হয়ে থাকে কারণ আপনি পাস মানে যখন হচ্ছে 5 ফিট ব্যাটারি একটা ব্যানার বানাবেন তখন তো আপনার এই স্ক্রিনে মানে সম্পূর্ণ 5 ফিটকে 100% এ রেখে যদি করেন আপনার স্ক্রিন হচ্ছে মাত্র কয় ফিট 1 ফিট 14 ইঞ্চি না মানে আমাদের সামনে এখন যেটা আছে এটা হচ্ছে 14 থেকে 15 ইঞ্চি আপনাদের সামনে যেটা আছে এটা হচ্ছে 22 ইঞ্চি নাকি তার মানে কয় ফিট আপনাদের স্ক্রিন 1 ফিটের একটু বেশি না এখন এরপর আপনার সাইডে দেখেন কি আছে টুল দিয়ে ভরা আছে না তারপর আপনি টোটাল স্ক্রিনটা পাবেন কত মাত্র 1 ফিট জায়গা পাবেন আপনার স্ক্রিনের মধ্যে এখন ওই 12 ফিটকে যখন আপনি 1 ফিট জায়গার মধ্যে কি করবেন প্রেজেন্ট করবেন অবশ্যই জুম কি কমবে না সরি 5 ফিটকে 1 ফিট জায়গার মধ্যে জুম 1 ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ দেখতে গেলে জুম কমবে না তার মানে আপনার মাথায় রাখতে হবে যে যদি 100% জুম থেকে কম থাকে তার মানে আপনার ফন্ট সাইজ 12 থাকে প্রিন্টে যতটা দেখাবে তার থেকে কি বড় দেখা যাবে না ছোট দেখা যাবে প্রিন্টে যা আসবে তার থেকে কম দেখাবে যদি 100 কম থাকে আর যদি 100 থাকে তাহলে কি সেম টু সেম দেখাবে আর যদি 100 এর উপরে থাকে তার মানে কি বড় দেখাবে কথা বুঝতে পারছেন তাহলে এই জন্য আপনাদের ফন্ট সাইজ নিয়ে যদি দেখেন যে আপনার স্ক্রিনের মধ্যে আপনি ক্লিক করতেছেন ধরেন আপনার এখানে 12ই আছে মাত্র 20টা ক্লাস হবে 20টা যদি ক্লাস হয় স্ক্রিন চালু করেছে তো মানে 23 তারিখে শেষ হবে 23 তারিখে শেষ হবে 23 তারিখে যদি শেষ হয় ঈদ কবে
রেডি এবার সাজেশন দিলেন না স্যার এবার সাজেশন দিলেন না আমরা সব ফেসবুকে এসিও করেছি স্যার যত ডিভাইস যা আছে সব মানে সব সামান জমা করে সব সাল থাকবে স্যার রোজার দিন কেউ দুটা করে করবে আচ্ছা সমস্যা নাই ফোনগুলো একটু সামনে বাড়াই সবগুলো সবাই হচ্ছে যারা চারজন মিলে এক জায়গায় রাখেন চারটা এক জায়গায় করেন আপনাদের চারটা এক জায়গায় একজন ব্যক্তির ফন্ট ব্যবহার করা আছে 100 এবং তারটা মানে আপনার নিজের চোখে দেখতে এরকম দেখা যাচ্ছে এবং আপনার কাছেও কি একই রকম দেখা যাচ্ছে এটা কেন দেখা যাচ্ছে জুম পার্সেন্টেজের কারণে কম বেশি দেখা যাবে এখন টাকা যদি 100% জুমে থাকে তাহলে টাকা বেশি বড় দেখা যাবে আপনারা কি কম দেখা যাবে তাহলে এটা বিভিন্ন সময় প্রবলেমে যেটা পড়বে আপনারা সময় দেখবেন কি যে আপনি এখানে ফন্ট আছে কিন্তু আপনার মনোগ্রামের ফন্ট দেখা যাচ্ছে না ঠিক আছে ফন্ট দেখা যাচ্ছে না এটার প্রথম কারণ হচ্ছে কি সাইজ প্রথম কারণ কি সাইজ জি স্যার কি গল্প করেন আপনারা জানেন কখন আমি স্টুডেন্টের খোলা খোলা আসে থাকবে কিসে এটা ছবিটা আপনার রিমুভ করেছে ব্যাকগ্রাউন্ড কি খোলা খোলা আসে এখন কি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আপনি বলছেন বাইরে এখন আমি কাজ দেখাচ্ছি এখন আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় না এখন কাজ দেখেন ওকে স্যার আচ্ছা তাহলে একটু দেখেন আমরা তারপর প্রথম কাজ হচ্ছে ফন্ট সাইজটাকে কি করতে হবে খেয়াল করতে হবে না এরপর হচ্ছে কালার এখানে দেখেন একটা কালার আছে যেটা হচ্ছে কি ব্ল্যাক এখন কালারটা যদি আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে হোয়াইট কালারটা কি কালার নিলাম হোয়াইট কালার এখন যদি আমি ক্লিক করি এখন আমি লিখতেছি আমার লেখাটা দেখেন কার্সর সামনে আগাচ্ছে সবই ঠিকঠাক কিন্তু লেখা দেখা যায় ব্যাকগ্রাউন্ড তো হয় এর কারণ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট আমার টেক্সট কালারও কি হোয়াইট এখন যদি আপনি এটা লিখে ফেলছেন কোনো প্রবলেম নেই আপনি যদি কি করেন পরবর্তীতে আবার কালারটাকে এই লেয়ারটা সিলেক্ট করে কালারটাকে কি করে দেন হোয়াইট এর জায়গায় ব্ল্যাক করে দেন দেখা যাবে না অথবা আপনার ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে আপনি এখান থেকে ধরেন লিখতে গেছেন ফন্ট সাইজ 06 এ চলে আসছে এখন আপনারা যদি 06 এ লিখে ফেলেন লেখার পরবর্তীতে আপনি কি আপনার লেয়ারটাকে ধরে টেক্সট টুলে যে আপনার এটাকে কি চেঞ্জ করা যাবে না বড় ছোট করা যাবে না শুধুমাত্র এখান থেকেই করা যাবে এমনটা না আপনারা হচ্ছে কি সর্বদাই এই অপশনগুলো পাবেন কোথায় প্রপার্টিজে কোথায় পাবেন প্রপার্টিজে কন্ট্রোল বারে পাবেন ততক্ষণ যতক্ষণ আপনি ওই টুলটা সিলেক্টেড থাকবেন আর কন্ট্রোল বারটা বলা হচ্ছে আপনার এই টুলের কন্ট্রোল বার আপনি যে টুলে থাকবেন সেই টুলের কন্ট্রোলিং অপশনগুলো কোথায় পাওয়া যায় কন্ট্রোল বারে পাওয়া যায় মনে করেন আপনি টাইপ টুল আছেন তার মানে টাইপ টুলকে কন্ট্রোল করার জন্য বা টাইপ টুলের জন্য যতগুলো অপশন আছে সবগুলো কোথায় পাওয়া যাবে কন্ট্রোল বারে যখন মুভ টুলে আছেন তাহলে মুভ টুলের কন্ট্রোলিং অপশনগুলো কোথায় পাবেন কন্ট্রোল বারে কন্ট্রোল বারে যখন ডিরেক্ট সিলেকশন বারে সরি মাল্টি সিলেকশন টুল আছে তখন কি পাবেন কোথায় পাবেন কন্ট্রোল বারে মাল্টি সিলেকশন টুল অপশনগুলো পাবেন কিন্তু আপনার ওই যে লেয়ারটা আছে টাইপ লেয়ার বা টেক্সট লেয়ার এই লেয়ারগুলোর যে বৈশিষ্ট্য বা লেয়ারগুলোর যে পরিবর্তন আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় করতে পারবেন কোথা থেকে প্রপার্টিজের মধ্যে থেকে ঠিক আছে এখন প্রপার্টিজের মধ্যে বিভিন্ন ধরনের অপশন থাকবে যেমন আমার টাইপের ক্ষেত্রে দেখেন তিন চারটা অপশন আছে প্রথম হচ্ছে কি ক্যারেক্টার তাই না তারপরে কি আছে প্যারাগ্রাফ তারপরে টাইপ অপশন তারপরে এসেনশিয়াল এখন এতগুলো পাচ্ছি যখনই আমি এখানে একটা শেপ টুল নিচ্ছি শেপ টুলের মধ্যে দেখেন সেম অপশনগুলো কি আছে
চেঞ্জ হয়ে গেছে না? তার মানে শেপের যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো শেপের প্রপার মানে শেপ লেয়ার যখন সিলেক্টেড আছে তখন দেখাচ্ছে, আর যখন টাইপ লেয়ার সিলেক্টেড আছে তখন প্রপার্টিতে কালার বৈশিষ্ট্য দেখাচ্ছে টাইপ লেয়ার। এই জন্য মাথায় রাখতে হবে আমরা যখন কোনো চেঞ্জ করব বা যখন কোনো পরিবর্তন আনবো, যদি প্রপার্টিজ থেকে যায় তাহলে কি যে কোনো টুলে থাকা অবস্থায় ওই শেপ বা ওই লেয়ার বা ওই টেক্সট এর সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাবো না, বা সমস্ত অপশনগুলো দেখতে পাবো। আর টুল থেকে যদি মানে ধরেন যে হচ্ছে আপনি যখন এডিট করবেন টুল থেকে যদি যেতে চান তখন অবশ্যই যে টুল দ্বারা আপনি ওই কাজটা করছেন ওই টুলে যাওয়ার পরে কন্ট্রোল বারে কি পাবেন, মডিফাই বা এডিট এর অপশন পাবেন। বুঝতে পারছেন? জি স্যার। আবার বলি, কখনো যদি কোনো লেয়ার হোক, অবজেক্ট হোক, শেপ হোক বা টেক্সট হোক, নাকি লেয়ার, শেপ, টেক্সট নাকি বুঝলাম। তিনটা মডিফাই বা এডিট। মডিফাই এডিট কাকে বলে? একবার কাজ করে ফেলছি দ্বিতীয়বার ওইটার কোনো পরিবর্তন করতে হবে, পরিবর্তন করা, এটাই তো মডিফাই বা এডিট বলে নাকি? ধর আপনি টেক্সটে লিখে ফেলছেন, এখন এটা সাইজ ছোট করতে হবে, তাহলে কালারকে চেঞ্জ করতে হবে। আপনি শেপটা ড্র করে ফেলছেন, এখন শেপের সাইজটা ছোট করতে হবে, অথবা শেপের কালারটা চেঞ্জ করতে হবে, অথবা স্ট্রোক দিতে হবে শেপে। কোনো অবজেক্ট, এখন অবজেক্ট আপনি ড্র করে ফেলছেন বা লেয়ার নিয়ে নিছেন, এখন ওই লেয়ারটার অপাসিটি কমাইতে হবে বা লেয়ারটার মানে বিভিন্ন ট্রান্সফর্ম চেঞ্জ করতে হবে। এই যে মডিফাই বা এডিট গুলো, এগুলো করার জন্য আমার কোথায় যেতে হবে? প্রপার্টিজে, নাকি উক্ত লেয়ারটাকে ধরে প্রপার্টিজে, অথবা আপনি যে টুল দিয়ে ওই কাজটা করছেন সেই টুলে যেতে হবে, নাকি? জি স্যার। এখন আমি শেপের পরিবর্তনের জন্য মুভ টুলে থাকলে কন্ট্রোল বারে কি কোনো পরিবর্তন অপশন আছে? কিন্তু যখনই শেপ টুলে যাবেন তখন কি পাচ্ছেন না? জি স্যার। এই জন্য হয় টুলে যেতে হবে অথবা কি প্রপার্টিজে যেতে হবে। এছাড়াও আরো অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার এখানে উইন্ডোর মধ্যে প্রত্যেকটা কাজের জন্য কি আছে, ইন্ডিভিজুয়াল ফ্লাই উইন্ডো আছে। যেমন আপনার এখানে আমরা প্রপার্টিজের মধ্যে যখন টেক্সটে যাচ্ছি, দেখেন টেক্সটে গেলে কি কি পাচ্ছি, ক্যারেক্টার অপশন পাচ্ছি না, একটা প্যারাগ্রাফ অপশন পাচ্ছি না, টাইপ অপশন পাচ্ছি। আমি উইন্ডোতে গিয়ে দেখবেন এখানে দেখেন সিতে যান কি আছে, ক্যারেক্টার আছে না, পেজে যান কি আছে, প্যারাগ্রাফ আছে। আপনি এখানে যে অপশনগুলো পাচ্ছেন এই প্রত্যেকটা অপশন আবার কিসের মধ্যে আছে, উইন্ডোর ভিতরে। উইন্ডোর মধ্যে ইন্ডিভিজুয়াল, মানে এখানে তো হচ্ছে কি প্রপার্টিজে এক জায়গায় গ্রুপ করে এনে দিচ্ছে, আর একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ভাবে উইন্ডোতে আছে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, ক্যারেক্টারটা অন করে যেখানে রেখে দিতে পারি না, এটা আমরা যখন ইলাস্ট্রেটরে যাব তখন দেখব কিভাবে আমরা রেখে রেখে কাজ করি। তাহলে এখানে কি আপনি এখান থেকে চেঞ্জ করলেও না, এখান থেকে করলেও কি সেম। এখন প্রপার্টিজে হচ্ছে কি করে, অটোমেটিক্যালি আপনি যে লেয়ার সিলেক্ট করবেন তার এই যে প্যানেল গুলো এগুলো প্রপার্টিজ এক জায়গায় করে নিয়ে আসে। আর ক্যারেক্টারটা হচ্ছে এই মানে ইন্ডিভিজুয়াল উইন্ডোর কাজ কি, যে আপনি যখন এখানে থাকবেন এটাকে অন করে কাজ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে হচ্ছে দেখেন, তাহলে আমরা এখন হচ্ছে কোথায় যাচ্ছি, জাস্ট ক্যারেক্টার প্যানেল থেকেই দেখি। তাহলে প্রথমে আমরা তো ফন্ট সাইজ দেখলাম নাকি, তারপর হচ্ছে কি কালার দেখেছি, তাই না? আর একটা হচ্ছে কি দেখছি অ্যালাইনমেন্ট, তাই না? অ্যালাইনমেন্ট কিন্তু এখানে আবার ক্যারেক্টারের মধ্যে না, কিসের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে। ওকে, তার মধ্যে তিনটা প্যারাগ্রাফ আমরা দেখেছি, লেফট, সেন্টার আর হচ্ছে কি রাইট। বাকিগুলো হচ্ছে এখানে জাস্টিফাই, বাকিগুলো কি জাস্টিফাই এর কাজ কি আমরা জানি। জাস্টিফাই হচ্ছে আপনি যখন প্যারাগ্রাফ আকারে কোনো লেটারকে লিখবেন, প্যারাগ্রাফ আকারে কোনো অবজেক্টকে লিখবেন, তখন হচ্ছে জাস্টিফাই আপনার উভয় সাইড সমানভাবে রাখবেন। উভয় সাইড কিভাবে রাখবেন, সমানভাবে রাখবেন। মনে করেন আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, তখন উভয় সাইড কি করবেন, সমানভাবে রাখবেন। যেমন আমরা যদি এখানে কোনো কিছু লিখি
তখন ওইটার একটা সাইড হয়তো বা আগে পরে এরকম এলোমেলো হয় না, আর কি করবে ওই সাইড সমানভাবে প্রেজেন্ট করবে, মানে লাস্ট সাইড মানে লেফট রাইট দুটোই কি থাকবে একদম সমান থাকবে। এটা আমরা যখন কাজ করব তখন আমরা ইজিলি বুঝতে পারবো। আর এটার ক্ষেত্রে প্যারাগ্রাফ জাস্টিফাই ব্যবহার করার ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার কন্টেন্টটা একের মানে এক লাইনের অধিক হতে হবে। কয় লাইনে? এখন এটা শো করতেছে যার কারণ এটা এক লাইনের অধিক আছে নাকি? এটা মানে এক লাইন না, জি স্যার। কিন্তু এটা যদি এক লাইনের অধিক হয় তখন হচ্ছে কি করবে এটা শো করবে। এখন এক লাইনের অধিক কেমন হবে? এখানে আমি যদি যেহেতু আমি এখানে কি করছি শুধুমাত্র লেফট বাটন ক্লিক করে নিয়েছি, তার মানে যত বড় লিখতে থাকবে কি হবে এক লাইন ধরে লিখতে থাকবে, তাই না? তাহলে এক লাইনের অধিক কখন হয়? যখন আপনি টাইপ টুলটা নিয়ে কোনো একটা এরিয়াকে নির্দিষ্ট করে বলে দেন। আমি ফন্ট সাইজটা একটু ছোট করে নিচ্ছি কারণ এত বড় ফন্ট দেখতে ভালো লাগতেছে না, 12 রাখলাম। রাখার পরে আমি টাইপ টুলটা নিলাম, আমরা অন্য যে কোনো জায়গায় কিছু সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে এখানে বক্স পাচ্ছেন না, এখান থেকে কি করতেছি মাউসের লেফট বাটন প্রেস করে একটা এরিয়া ড্র করে দিলাম। মাউস মানে শেপ আমরা যেভাবে ড্র করি, ওকে? একটা এরিয়া কি করলাম সিলেক্ট করুন। ড্র করে দিলাম বা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আপনার লেখাটা কি এই এরিয়ার মধ্যে আছে না? এখন একটু দেখেন আমার অটোমেটিক একটা লেখা চলে আসছে। আমার অ্যালাইনমেন্ট কোন দিকে আছে? সেন্টারে, যার কারণে দুই সাইডে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না। যখন আমি হচ্ছে ডান সাইডে দিচ্ছি তার মানে ডান সাইড কি সমান, কিন্তু বাম সাইডে কিছু কিছু জায়গা কি আছে ছোট বড় আছে না? রাইটে দিলে রাইট সোজা হচ্ছে, তাই না? আর সেন্টারে দিলে কি হচ্ছে সেন্টার সোজা, বাকি দুই দিকে স্যার খাতাগুলো দিয়ে দিলে ভালো হতো। কয়েক গুলো দিলে আছে কই 24টা আছে 24টা। সেম যখন দেখেন আমি যখন এখানে একটা বিষয় খেয়াল করেন, যখন এই জায়গাটা সিলেক্ট করতেছি তখন কি আছে এটা দেখেন এই জায়গাটা সিলেক্ট করলে কি জাস্টিফাই গুলো হাইড না, এর কারণ কি একটা লেয়ার মানে একটা লাইন যখন আমি উপরে একাধিক লাইনটা সিলেক্ট করব তখন জাস্টিফাই কি শো করতেছে না। এখন যদি আমি জাস্টিফাই উইথ জাস্টিফাই লাস্ট লেফট লাইন এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন আপনার সম্পূর্ণ জায়গা কি সমান হয়ে গেছে না। আর এই লেফট লাস্ট লাইন লেফট মানে কি লাস্টে যদি আপনার লাইনটা ছোট থাকে লাস্টের লেখাটা যদি কম হয় তখন কি হবে, মানে এখানে আমার লেখাটা অনেক বড় এরিয়াটা বড় করি কারণ আমার অনেক লেখা আসছে এখানে অটোমেটিক্যালি আমি টাইপ করে যে এরিয়াগুলো একটু বড় করি। দেখেন তাহলে লাস্ট লাইনটা আমার কেমন হচ্ছে লেফটের দিকে আছে না। দেন যদি আমি কি করি লাস্ট লাইন সেন্টার দিই তাহলে লাস্ট লাইন কোন দিকে আছে? আর যদি টোটাল জাস্টিফাই দিই তাহলে লাস্টের লাইন কি ফাঁকা ফাঁকা স্যার। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, যখনই আমি এইভাবে অ্যাপ্লাই করতেছি দেখেন এর মধ্যে কি অতিরিক্ত স্পেস নিয়ে সমান করতেছে না। জি স্যার। আসলে এখানে কিন্তু কোনো লেখা বাড়ায় না, কি বাড়ায় আপনি যখন এইভাবে আসেন আপনার এই মাঝখানে স্পেস গুলো দেখেন কি কম না। যখন আপনি এই যে এখানে স্পেস কি বেশি না কম? কম একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে, কিন্তু যখন আপনি এটা দিবেন খেয়াল করবেন এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে প্রত্যেকটা জায়গায় কি হবে একটু একটু করে বেড়ে যাবে। স্পেস বাড়ছে না, স্পেস বেড়ে এটা নিয়ে কি করছে সমান করছে। বুঝতে পারছেন? তাহলে এই জন্য প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট গুলো ব্যবহৃত হবে তখনই যখন আপনার কন্টেন্টটা এক লাইনের অধিক হবে। এখন এখানে আবার একটা বিষয় আছে, এখন এই যে এইখানে লাস্ট লাইন বলতে কি বুঝি আপনি যেখানে ইন্টার দিবেন তার মানে ওই জায়গায় কি আপনার লাইনের শেষ। দেখ আমি যদি এখানে ইন্টার ব্যবহার করি তাহলে দেখবেন কি এই পর্যন্ত ঠিকঠাক রাখছে, এরপর এই জায়গায় কি লেফটের দিকে রাখছে না, এটাকে কি ও আবার ই করছে লাস্ট লাইন মানে এখান থেকে লাস্ট লাইনটা যে আপনার লেখার শেষে যা আছে।
আরে 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 আমার গেমের খাতাটা নিয়ে আচ্ছা তাহলে দেখেন স্যার কলেজ জয়েন হলেন ইমার্জেন্সি তাহলে শুরু করেন তাহলে হ্যাঁ কি করতে লাগবে তোর কিছু করার আছে বল কোশ্চেন কি আপাতত আপাতত কিছু করছি না, আপাতত জাস্ট রুমের আইডিটা সাজাচ্ছি। একটা সাজানো আছে, একটা সাদা, দুই তিনটে আমার নাম কি বলবো আমার নাম পার্সোনাল বা দেখে নেওয়া না কাজ করে হয়েছে আসলে এটা বিয়ান তো বাদ ওই রুমে দাও দিতে
I need host hosting site. I need host hosting site. Host. Host. Yes. ও হোস্ট পোস্টিং সাইট বলতে কি সব হোস্ট Host hosting site. Host. ভাই তোর কোনো সমস্যা ইয়ারে পারফরম্যান্স হয়েছে পুশ করো এটা আরো কিছু অপশন আমি দেখাই, মাঝখানে কয়েকটা অপশন আমি বাদ রেখেছি। এটার মধ্যে সাইডের পর দেখেন একটা আছে যেটার নাম হচ্ছে লিডিং, যেটার নাম কি লিডিং। আমরা কানে শুনুন এরপর করে রাখেন প্রথম হচ্ছে এখানে একটা অপশন বাদ রাখছি যেটা নাম হচ্ছে কি লিডিং। এখন লিডিংটা হচ্ছে আমরা কি করবে, লাইন স্পেস নামে একটা জিনিস সবাই দেখেছি বা চিনেছি না। লাইন স্পেসের কাজ কি, একটা লাইন থেকে আরেকটা লাইনে স্পেস বা দূরত্ব বৃদ্ধি করা। আর লিডিং এর কাজ হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনে দূরত্ব কি করা, বৃদ্ধি করা। এখন দেওয়া হচ্ছে অটো, অটো মানে কি যে ফটোশপটা ইচ্ছা মতো অটো অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু আপনি এখানে যদি বলে দেন যে আপনার লিডিংটা হবে হচ্ছে 36, তাহলে হচ্ছে দেখবেন সুন্দর ধরে নিন অটো থেকে কি করতেছি 36 বানাইলাম। দেখেন তাহলে কি হচ্ছে, আর যদি অটো দিই তার মানে অটো নিয়ে নিচ্ছে। যদি এখানে 6 দিই তাহলে কি হচ্ছে, দেখেন একটা লাইনের মধ্যে আরেকটা লাইন কি চলে আসছে না। এখন লিডিংটা রাখবেন কত, আপনার যে ফন্ট সাইজ থাকবে অবশ্যই সেই ফন্ট সাইজের সেম অথবা তার থেকে 2 মানে 4 পর্যন্ত। কত 4 পর্যন্ত মানে 12 আছে সর্বোচ্চ কত 16, 12 আছে সর্বোচ্চ কত 16। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ, মানে আপনার ফন্ট সাইজ থেকে 4 বেশি। ফন্ট সাইজ থেকে কত বেশি 4 বেশি, মানে এটা সর্বোচ্চ 4 বেশি। এখন আপনার বিভিন্ন ফন্টের জন্য হয়তো বা 12 তেও কি হতে পারে, ঠিক হতে পারে না। আবার অন্যান্য ফন্টে দেখা গেল কি আপনার 12 তে বা 13 তে ঠিক হবে, বিভিন্ন ফন্টে হচ্ছে 14 তে ঠিক হবে, বিভিন্ন ফন্টে 15 তে ঠিক হবে, আবার বিভিন্ন ফন্টে কত 16 পর্যন্ত লাগবে। এখন এটা ডিপেন্ড করে কার উপরে, ফন্টের অনেক সময় মানে এই যে সাইডের যে ইয়েগুলো স্ট্রোকগুলো, এই স্ট্রোকগুলো থাকে আর কি, বুঝতে পারছেন। এই স্ট্রোকের উপর ডিপেন্ড করে অনেক সময় ফন্টের যেগুলো স্ট্রোক বেশি সেগুলো কম বেশি কি হয়ে যায়, মানে কম লাইন স্পেস দিলে ঠিক হয়ে যায়, কারণ কোন স্ট্রোকে কি অনেকটা জায়গা নিয়ে থাকে না। হ্যাঁ বাংলায় বলবেন ঠ্যাংচুং, মানে যেগুলো ঠ্যাংচুং আছে বেশি, আর সেগুলো হচ্ছে ফন্টের যে লেখাগুলো ধরেন ও ওর এই সার্কেলটা অনেক ছোট থাকে, কিন্তু একটা ঠ্যাংয়ের কারণে কি হয়ে যায় জায়গাটা বেশি নিয়ে নেয়। অলরেডি লাইনের মধ্যে এখানে স্পেসটা বেশি দেখা যায়। এইজন্য আপনার চোখের আইডিয়া অনুযায়ী বাম থেকে প্লাস মানে আপনার ফন্ট সাইজ থেকে প্লাস কত এক্সটেন্ড 4, ঠিক আছে, এক্সটেন্ড কত 4 সর্বোচ্চ। এখন এর মধ্যে রাখাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আর যদি অটো অপশন তো ফটোশপে আছে, কিন্তু আমরা যখন ইলাস্ট্রেটরে যাব তখন কিন্তু অটোটা
পাবো না। এজন্য আমি এখানে যে আলোচনাগুলো করতেছি এগুলো যদি আপনারা মাথায় রাখেন আপনাদের ক্লিয়ার হবে কি এই জিনিসগুলো নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, এইটাই আপনি এখানে পাবেন। ঠিক আছে, এজন্য অটোটাইলা আছে, তার মানে যে ফন্টে যেরকম প্রয়োজন অটোমেটিক্যালি নিয়ে নেবে। এজন্য এখানে অতটা চিন্তা করার কোনো দরকার নেই, অটো ইউজ করলে কি সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন। কিন্তু ইনস্পেক্টরে যে যাবেন তখন মাথায় রাখতে হবে কি আপনার ফন্ট সাইজ থেকে সর্বোচ্চ কত যাবে 4 পিক্সেল, মানে 4 সাইজ বেশি। তাহলে এটা শুধুমাত্র প্যারাগ্রাফের ক্ষেত্রে লাইন স্পেসটা ব্যবহৃত হয়, অন্য কোনো টেক্সটের ক্ষেত্রে লাইন স্পেস ব্যবহৃত হয় না। এখন সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কি, এখন সিঙ্গেল লাইনে যদি আপনি এখন ধরেন সিঙ্গেল লাইনটাকে আমি ধরে নিয়েছি, সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আপনি যদি এখান থেকে করে দেন হচ্ছে 60, কোনো পরিবর্তন আছে? কারণ এটা একই লাইন, দেন দুই লাইন না হলে তো এর মধ্যে কি কোনো স্পেস আসবে? দেন এখানে যখন আমি ইন্টার ইউজ করতেছি তখন দেখেন যখন দুই লাইন হয়ে গেছে তখন স্পেস বেশি আসছে না? দেন আমি যদি এখানে কমিয়ে দিই এখন তখন কি কমে গেল না? আর যদি অটো অ্যাপ্লাই করি তাহলে অটোমেটিক্যালি ওর ফন্টের সাথে অ্যাডজাস্ট করে বা একটা লিডিং নিয়ে আসবে। ক্লিয়ার? এখন এটা গেল হচ্ছে লিডিং এর ব্যাপার। এরপর দেখেন লিডিং এর নিচে আছে ট্র্যাকিং, আর একটা কি আছে? ট্র্যাকিং। তাহলে লিডিংটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনে দূরত্ব। সেম বিপরীতে ট্র্যাকিংটা হচ্ছে একটা ক্যারেক্টার থেকে বা একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব। ধরুন আপনার এখানে আমি হ্যালোটা লিখি, মানে একটা টেক্সট একটা লিখে দিই। আচ্ছা, এখানে আমি ধরুন লিখলাম হচ্ছে হ্যালো। হ্যালো, এখন দেখেন লাইন মানে হচ্ছে উপর নিচে, তাই না? আর ক্যারেক্টার মানে হচ্ছে কি একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর। এখন দেখেন এই আর ই এর মধ্যে যেটা দূরত্ব আছে, এখন আপনার যদি মনে হয় যে না এটা ক্লোজ হয়ে যাচ্ছে, তাই এখানে মাঝখানে একটা দূরত্ব কি বাড়ানো লাগবে, তখন আপনার কি বাড়াইতে হবে? ট্র্যাকিং। এখন ট্র্যাকিং এর ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড মান নেই, এটা 0 থাকলে আপনার এটা কি স্বাভাবিক অবস্থায় থাকবে। যদি আপনি এখানে 50 ব্যবহার করেন তাহলে কি হবে? আপনার ওই দুইটা অক্ষরের মধ্যে দেখেন কি জায়গা বেড়ে গেল না? যদি আপনি এখানে 100 ব্যবহার করেন আরো জায়গা বাড়তেছে না? যদি 200 ব্যবহার করেন একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে কি আরো দূরত্ব বাড়ছে না? এখন যদি মাইনাসের দিকে যান, কিসের দিকে যান? মাইনাস 200, সরি 2000 হয়ে গেছে। যদি মাইনাস ব্যবহার করেন তাহলে এটা কি হচ্ছে? ক্লোজ হচ্ছে। এখন এটা কিভাবে ব্যবহার করবেন? এটাও সেম, বিভিন্ন ফন্টে ওই যে ট্রাইং থাকার কারণে অনেক সময় মনে হয় যে আপনার একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের দূরত্ব অনেক বেশি মনে হচ্ছে, তখন আপনি কি ব্যবহার করবেন? মাইনাস। আর যখন মনে হবে যে না আপনার ট্রাইংয়ের কারণে বা ট্রাইং নাই এজন্য ফন্টটা অনেক বেশি ক্লোজ দেখা যাচ্ছে, তখন কি ব্যবহার করবেন? প্লাস। তাই না? প্লাসকে আগে দেখানো লাগে নাকি শুধুমাত্র মাইনাসটা মুছে দিলে আপনি প্লাসে দেন? মাইনাসটা মুছে দিলে প্লাসে দেন। তারপর আপনি এখানে আপনার ইচ্ছা মতো 1 থেকে শুরু করে বা 0 থেকে শুরু করে 1000 1500 পর্যন্ত কি নিতে পারবেন। দেখেন আমি 1000 ইউজ করলাম, তখন কি আপনার লেখাগুলো জায়গায় নিয়ে চলে গেছে না? আপনার প্রয়োজন অনুসারে লিডিং এন্ড ট্র্যাকিং ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন আমাদের ফন্টের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি? প্রথম হচ্ছে কি ফন্টের সাইজ, তাই তো? ফন্টের কি সাইজ। এরপর হচ্ছে কি ফন্টের সাইজের পাশাপাশি যদি আমাদের ফন্ট মানে লেখাটা হয় একাধিক লাইনে, সেক্ষেত্রে আমরা কি লাইন স্পেস ব্যবহার করতে পারি, যেটাকে বলে কি লিডিং, যেটার নাম কি লিডিং। বুঝতে পারছেন? তাহলে লিডিংটা কি লাইন স্পেস না? আচ্ছা, এরপর আছে হচ্ছে কি ট্র্যাকিং। ট্র্যাকিংটা হচ্ছে কি স্পেস আমাদের ওয়ার্ডের স্পেস, তাই না? এগুলো হচ্ছে কি অ্যাপ্লাই হচ্ছে একটা ক্যারেক্টার। এখন এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের কি ব্যবহার করতেছি? প্যারাগ্রাফ অপশন না, লেফট রাইট সেন্টার, তাই তো? আর হচ্ছে কি জাস্টিফাই। জাস্টিফাই কখন ব্যবহৃত হবে? যখন আপনার লেখাটা একাধিক লাইনে হবে, তাই না? কেমন হবে?
একাধিক লাইনে হবে বা প্যারাগ্রাফ আকারে হবে। সোজা কথায় কি আকারে হবে? প্যারাগ্রাফ আকারে হবে। তখন জাস্টিফাই গুলো ব্যবহৃত হবে, অন্যথায় এটাই। ক্লিয়ার? এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনার ফন্টের স্টাইল। মেইন যে জিনিসটা ফন্টের কি স্টাইল, মানে আপনার লেখাটা কোন টাইপের দেখাবে বা কেমন দেখাবে। এখন এই ফন্টের স্টাইলটা বলতে আমরা যেটা বুঝি, কারণ ক্যালিগ্রাফি ছিলেন সবাই, কিছু ফন্ট আছে একদম আঁকা বাঁকা নাকি, কিছু ফন্ট আছে জেনারেল একদম সোজা। এখন আমরা যদি হ্যালো লেখাটাকে সিলেক্ট করে এখন যদি যাই, আমার ফন্টের নামটা কি দেওয়া আছে দেখেন তো, মাইরি প্রো। যদি একটু নিচের দিকে যাই দেখেন, আমরা যখন মাইরি প্রো থেকে লিকুইড হাইব্রিডে যাচ্ছি, তাই না? লিকুইড হাইব্রিড লেখাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এখানে মানে এই ইয়াটা কমাই দিই প্রাইমারি, ঠিক আছে? এটা 0 করি, তাহলে দেখেন হ্যালো লেখাটা আমরা যখন মাইরি প্রো ইউজ করছি তখন হচ্ছে কি ছিল, সিম্পল লেখা। কিন্তু যখন আমি হাইব্রিডে দেখলাম, লিকুইড হাইব্রিডটা কোথায় ছিলাম, আচ্ছা ওটা এই যে লিকুইড হাইব্রিডে যাচ্ছি, তখন আমরা লেখাটা কি মানে স্টাইলটাই কি চেঞ্জ হয়ে যাচ্ছে না, বা লেখার ধরনই চেঞ্জ হয়ে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এটা হচ্ছে কি ফন্ট ফ্যামিলির ভিতর থেকে আমি ফন্ট টাইপ, মানে এটার মানে হচ্ছে ফন্ট টাইপ কি করে ফেলতেছি, চেঞ্জ করে ফেলতেছি। এখন মাইরি প্রো লেখা একরকম, আরেকজনের লেখা কি আরেক রকম, এমন তো হয় না? মানে এক কথায় ধরেন আপনাদের নাহিদের লেখা এক রকমের আর অমি, এই দুজনের লেখা কি হাতের লেখা দুই রকমের না? জি স্যার। মানে এই যে দুইজনের ব্যক্তির লেখাটাই চেঞ্জ করে, মানে পজিশনটাই চেঞ্জ করে ফেললাম, ভাই নাহিদের লেখা না হয় কার লেখা অমির লেখা, এটা হচ্ছে কি চেঞ্জ, পজিশন স্টাইল ফন্ট চেঞ্জ। এটা কি চেঞ্জ? এখন ফন্টের মধ্যে আরেকটা চেঞ্জ আছে, যেমন নাহিদও লিখতেছে, কেউ লিখতেছে, অমিও লিখতেছে। এখন আমাদের পেন হয় দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের না, অনেক ধরনের আছে। যেমন মার্কার পেন, এগুলো কি হয় মোটা কালি হয় না, আর আমরা সিম্পল জেনারেল যে পেনগুলো ব্যবহার করি এগুলো কেমন হয়, চিকন হয় না। আমরা জেনারেল পেন থেকেও আরো চিকন পেন আছে না, কিছু কিছু পেন পাওয়া যায় যেগুলো স্পেশাল ভাবে একটু চিকন লেখা হয় নাকি। আর আমরা সাধারণ যে পেনগুলো বল পেন গুলো ইউজ করি এটা হচ্ছে কি সাধারণ পেন। আমি তিনটা পেনের কথা উল্লেখ করলাম, একটা হচ্ছে মার্কার পেন, আরেকটা হচ্ছে কি সাধারণ পেন, আরেকটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি চিকন পেন, যেটা আপনার জেনারেল লেখা থেকেও কি চিকন। তো সেম ভাবে আমাদের এই লেখার ক্ষেত্রেও বিভিন্ন স্টাইল বা বিভিন্ন পেন বা বিভিন্ন টাইপ আছে। ওকে, তাহলে আমরা যদি এখানে এখন যেটা চুজ করছি লিকুইড হাইব্রিড, এটার ক্ষেত্রে কোনো স্টাইল নেই, এটার ক্ষেত্রে কোনো, এখন এই যে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এরপর হচ্ছে স্টাইল। ওই যে পেন চেঞ্জ করা, আপনার লেখাটা মোটা থাকবে, চিকন থাকবে না বাঁকা থাকবে, তাই না? এখন এখানে কি আছে, ইটালিক মানে আমরা সবাই জানি কি, কিন্তু এখানে ইটালিক ছাড়া কি আর কোনো অপশন আছে? ওই পেনগুলো আছে। ধরেন তাহলে এই হাইব্রিড প্রো এর কাছে কোনো একাধিক কলম বা একাধিক মোটা চিকন এই টাইপ ভেরিয়েন্ট নেই। কিন্তু আমরা যদি অন্য একটা ফন্টে যাই, ধরেন এখানে এজেন্সি এফবি, এজেন্সি এফবি, এটা দেখেন এর সিম্বল আছে, তার মানে বুঝতেছি যে এটার মধ্যে অটোমেটিক কি আছে আছে ফন্ট। তাহলে আমি এজেন্সি এফবি তে গেলাম, দেওয়ার পরে রেগুলার এখানে প্রথমে চুজ আছে কি, তার মানে এই যে ফন্ট চেঞ্জ করতেছি, এটা মানে ব্যক্তি বা ফন্টের টোটাল লেখার ধরনটাই কি করে ফেলতেছি, চেঞ্জ করে ফেলতেছি। কিন্তু যখন স্টাইলটা চেঞ্জ করব তখন লেখাটা মোটা চিকন থেকে মোটা হবে বা মোটা থেকে চিকন হবে। রেগুলার মানে কি সাধারণ, এর থেকে যদি আপনি বোল্ড নেন তাহলে কি হবে, মোটা হবে না। তাহলে এখানে আছে কি রেগুলার আর শুধুমাত্র কি বোল্ড। কিন্তু আমি যদি এখন একটা ফন্টে যাই যেটা ডিফল্ট আকারে দেওয়াই থাকে ফটোশপে, এই যে অ্যাকিউমিন ভেরিয়েবল, অ্যাকিউমিন ভেরিয়েবল, এখন এটার মধ্যে দিয়ে যদি আমি এটা ক্যামেরাটা খালি একটু ওপেন করে দেখেন কতগুলো ফন্ট আছে, এখানে প্রায় 94 টা স্টাইল আছে, কয়টা? এখানে বোল্ড অটোমেটিক সিলেক্টেড আছে, তাই না? এখন যদি আপনি এখানে ফার্স্টে যদি দেন এই সাইডটা কমপ্রেস থিম, এটা সব থেকে দেখেন কি
চিকন। এরপর আপনি এখানে স্টাইল গুলো একটু খেয়াল করেন, সিম্পল গুলো দেখেন আস্তে আস্তে কি মোটা হইছে না। এরপরে কি এখানে আবার কিছু গ্রুপে কি হয়েছে, মোটা হচ্ছে না। আবার এখানে কি আবার কিছু চিকন হালকা মোটা বিভিন্ন স্টাইল আছে না। এইখানে আপনি ফন্ট টাইপটা ইউজ করে চাইলে আপনার ইচ্ছা মতো এটা মোটা হবে, ইটালিক হবে না কি হবে এটা আপনি বলে দিতে পারেন না। এখানে দেখেন প্রথম হচ্ছে বোল্ড, মানে বোল্ড প্রথমে না, আসলে এখানে প্রথমে আছে হচ্ছে থিম, প্রথমে কি প্রথমে কি থিম, তারপরে থিম ইটালিক, মানে ওই সেম সিকোয়েন্স থাকবে, শুধুমাত্র কি হবে দেখে যাবে। মার্কা হবে। তারপরে কি এক্সট্রা লাইট, তারপরে এক্সট্রা লাইট ইটালিক, তারপরে কি লাইট, তারপরে লাইট ইটালিক, তারপরে কি কম্প্রেস, তারপরে কি কম্প্রেস ইটালিক। এখানে কম্প্রেসটা হচ্ছে রেগুলার, কম্প্রেসটা কি রেগুলার, মানে এখানে চাপা বলতে যাওয়ার কারণে একদম সাধারণ একটা ফন্ট যদি আপনি নিয়ে যেটাই কম আছে, আসলে এটা ইনস্টল করার জন্য আমরা একটু ইনস্টল করাও দেখব। আমার কাছে টাইম মেনু মানে আচ্ছা টাইম মেনু মানে যদি আমরা চাই, এর আগে শুধুমাত্র আমরা ফন্টের সাথে পরিচিত ছিলাম যেটা হচ্ছে বোল্ড আর ইটালিক, তাই তো। এখন দেখেন এখানে কিন্তু বোল্ড ইটালিক ওইভাবে নেই, বোল্ড ইটালিক আমার কি স্টাইল থেকে চুজ করতে হবে না। প্রথম হচ্ছে দেখেন কি রেগুলার, প্রথমে কি রেগুলার রেগুলার মানে কি সাদা, মানে একদম সাদা মাটা লেখা। এরপর হচ্ছে কি ইটালিক, তার মানে কি হবে ওই রেগুলার লেখাটা একটু বাঁকা হয়ে যাবে। দেন তারপরে আছে কি বোল্ড বোল্ড, তারপরে একটু মোটা হবে। দেন এর সাথে আবার কি অ্যাড হয়েছে বোল্ড ইটালিক, মানে ওই সেম মোটাই থাকবে কিন্তু একটু বাঁকা হবে। তার মানে এখন আপনার যে স্টাইলটা প্রয়োজন সেই স্টাইল নিতে পারবেন না। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার এই লেখাটার স্টাইলটা ধরনটাই চেঞ্জ করে ফেলতে হবে নাকি, জি স্যার আর এটা হচ্ছে লেখার পজিশন বা লেখার থিকনেসটা আপনি চেঞ্জ করতেছেন, কিন্তু লেখার টোটালি স্টাইল বা ধরন চেঞ্জ করতে গেলে আপনার কি চেঞ্জ করা লাগবে, ফন্ট চেঞ্জ করা লাগবে। ফন্ট ফ্যামিলি কাকে বলে, যেমন আপনি যখন এখানে লিকুইড হাইব্রিডটা নিচ্ছেন এর সাথে কি আপনার ফন্ট আছে, যার জন্য এটা সিঙ্গেল একটা ফন্ট। কিন্তু যখনই আপনি এখানে টাইম নিউরোমান নিচ্ছেন বা হচ্ছে অ্যাকিউরেট ভেরিয়েবল কনসেপ্ট নিচ্ছেন, তখন কি এটার মধ্যে আরো অনেকগুলো ফন্ট আছে না। তাহলে এই অ্যাকিউরেট ভেরিয়েবল কনসেপ্ট এটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি, মানে এই ফ্যামিলিতে আরো অনেকগুলো কি সদস্য আছে, কিন্তু হাইব্রিডের ফ্যামিলিতে আর কোনো সদস্য আছে ওকে একাই। বুঝতে পারছেন ক্লিয়ার সবাই? তাহলে আমাদের ফন্ট নিয়ে যত যা কাজ করা হবে সবগুলো কি এইটুকু কাজে আমাদের ফন্ট নিয়ে করা হবে বা হচ্ছে এই চেঞ্জগুলো আনা হবে। এখন একটা বিষয় হচ্ছে কি যে আমরা এই ফন্ট নিয়ে আলোচনা করলাম, এই ফন্টগুলো আমাদের কম্পিউটারে কিন্তু শুরুতেই থাকবে না। আমরা যে ফন্টগুলো ইউজ করব এগুলো শুরু কোথায় থাকবে না, শুরুতে আমাদের কম্পিউটারে থাকবে না। ডিফল্ট কিছু ফন্ট দেওয়া থাকবে যেগুলো আমার এখানে বর্তমানে আছে। যেমন আমাদের অধিক ব্যবহৃত একটি ফন্ট হচ্ছে পপি। এই ফন্ট দেখেন আমি এখন লিখলাম, এখানে কিন্তু আমরা সার্চ করে নিতে পারি। ক্লিক করলে এখানে কি আসবে, মানে ওয়ার্ডে আমরা যে ভালো কাজ দেখি সেম ভাবে C4 P লিখি কোন কিছু আসে, তারপরে এটা নেই। আবার যদি রোবটও লিখি আছে, আপনাদের কম্পিউটারে এখানে কিন্তু অনেকেরই আছে, কারণ কিছু প্রোগ্রাম এখানে সবাই ইনস্টল করছে না। কিন্তু আপনি যদি নতুন কম্পিউটারে বসেন বা নতুন করে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করা শুরু করেন, তাহলে আপনাদের কাছে কি থাকবে না। যদি না থাকে তাহলে এগুলো কই পাবেন, এগুলোর জন্য আপনার চলে যেতে হবে গুগলে। কোথায় যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি এখানে লিখেন গুগল ফন্ট, কি লিখবেন গুগল ফন্ট, গুগল ফন্ট। যখন লিখবেন ফার্স্টে যেটা পাবেন গুগল ফন্টের ওয়েবসাইট পেয়ে যাবেন না। অলরেডি দেখেন আমাকে কিন্তু নিচে সাজেস্ট করতেছে কি রোবটো মনস্টারকে, কারণ হচ্ছে আমি এই মেইল দিয়ে এগুলো কি ডাউনলোড করছি এই জন্য। তারপরে এগুলো সাজেস্ট নাও করতে পারেন। আপনি কি করবেন, এখানে ওপেনে নিউ ট্যাব করবেন, বা আপনি যদি নতুন কোনো ফন্ট দেখেন তাহলে আপনি গুগল ফন্টে আসবেন। আসার পরে গুগল ফন্টের ওয়েবসাইটে যেটা সার্চ করেন সেখানে লিখেন কি আর বিফো, তাহলে দেখেন নিচে আপনাকে কি শো করতেছে রোবট, রোবট। এখন রোবটের মধ্যে কোনো ফন্ট ফ্যামিলি নাকি একটা ফন্ট, এটা আপনি এখানে দেখতে বুঝতে পারবেন। দেখেন এর মধ্যে কি একটা ফন্ট নাকি আরো একাধিক আছে,
একাধিক ফন্ট আছে। এখানে ডিটেইল দেখাচ্ছে না? জি স্যার। এখান থেকে ফন্ট ডাউনলোড করার ওয়ে হচ্ছে আপনার যেতে হবে কোথায় গেট ফন্টে যাওয়ার পর আমার এখানে কি একটা ফন্ট অ্যাড হয়ে গেল ডাউনলোডে যদি ক্লিক করি এখানে তাহলে কি এটা আমার ডাউনলোড হবে আমি যদি মনে করি যে একসাথে অনেকগুলো ডাউনলোড করব তাহলে আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি এখন এখানে লিখতেছি কি পপিংস লিখলাম গেট ফন্ট তাহলে আমার কয়টা ফন্ট অ্যাড হয়েছে দুইটা। যদি আমি ডাউনলোড অল করি তাহলে আপনি এখানে দুইটা বা 100টা ফন্ট যদি অ্যাড করেন তাহলে কি 100টা একবারে ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইল আকারে আর যদি একটা একবারে ডাউনলোড করতে চান ইন্ডিভিজুয়াল এনজিন বারবার অ্যাড করা যাবে এই ইন্ডিভিজুয়াল ফন্টে কি করবেন ডাউনলোডে ক্লিক করবেন যদি রিমুভ অল দেন তাহলে সবগুলো কি মুছে যাবে। রিমুভ হয়ে যাবে আর যদি এখানে রিমুভে ক্লিক করেন তাহলে কি হবে একটা করে মুছবে ক্লিয়ার সবাই জি স্যার। তাহলে আপনারা এই যে এখানে যে ফন্টগুলো আছে আমাদের এগুলো অলরেডি আপনাদেরকে আমরা শীটে কি করা আছে ড্রাইভে ডাউনলোড করে দেওয়া আছে ঠিক আছে জি স্যার। তাহলে আপনারা কি করবেন ড্রাইভ থেকে ডাউনলোড করে চলে যাবেন কোথায় চলে যাবেন শিট। মানে এখানে চেক করবেন আপনার কাছে ফন্টগুলো আছে কিনা যাদের নেই তারা শুধুমাত্র এখান থেকে মানে একবার করে ইনস্টল করে নিতে পারবেন আপনাদের শীটটা হচ্ছে শেয়ার করে দিতে যাবেন মানে এইভাবে আপনি কালেক্ট করে আপনাদের এখানে দিয়ে দিছে অলরেডি আপনাদের যখন অন্য কোনো ফন্ট লাগবে সেভাবে কি করবেন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করবেন কারণ আমার এখানে যেগুলো দেওয়া আছে জেনারেল কয়েকটা ফন্ট দেওয়া আছে যদি আপনাদের এর অধিক ফন্ট লাগতে পারে নাকি জি স্যার। যখন কাজ করে প্রফেশনাল ভাবে তখন দেখবেন নতুন নতুন অনেক ফন্ট আসতেছে কারণ এটা তো আর একদিন করে থাকবে না এখানে দেখেন জেনারেল ফন্ট নামে একটা লিংক দেওয়া আছে না তাহলে এখানে চলে যাবেন যাওয়ার পর আপনার ড্রাইভে কি পাচ্ছেন এই দেখেন প্রথমে কি ল্যান্ডো আছে তাই না জি স্যার। এরপর দেখেন মনসেরাত আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা স্টাইল ল্যান্ডো কি ব্ল্যাক ল্যান্ডো ব্ল্যাক ইটালিয়ান ল্যান্ডো গোল্ড এখন আপনি যদি শুধুমাত্র এইটাকে ডাউনলোড করেন ল্যান্ডো ব্ল্যাক ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে আপনারা ওইখানে কি পাবেন শুধুমাত্র ল্যান্ডো ব্ল্যাকটাই একটাই পাবো। একটা স্টাইলই পাবেন বাকি কোনো স্টাইল পাবেন না যদি আপনি এখানে ল্যান্ডোর যতগুলো গ্রুপ আছে সবগুলোকে ডাউনলোড করে করেন তখন কি হবে সবগুলোই পাবো। সবগুলো পেয়ে যাবেন না জি স্যার। তাহলে আমরা এখানে যে কাজটা করব এখন সেটা হচ্ছে দেখেন আমরা সবগুলো একসাথে ডাউনলোড করার জন্য যে ফন্ট লেখা আছে না এই ফোল্ডারে আইতে ক্লিক করব করে এখানে নিচে ক্লিক করব ডাউনলোড তাহলে আমাদের এখানে কি হবে পুরোটা ডাউনলোড সবগুলো একটা জিপ ফাইল ক্রিয়েট করে সবগুলো একটা ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আর তা না হলে আমাকে এখানে প্রত্যেকটা ফিল্টার ক্লিক করে একটা করে ডাউনলোড করা লাগবে না জি স্যার। বিরক্ত। ক্লিয়ার সবাই এভাবে হচ্ছে কি করবেন যাদের নেই তারা বা বাসাতে ডাউনলোড করে নেবেন তাহলে এটা ডাউনলোড হতে থাকে নাকি স্যার পাশাপাশি আমি আরো কিছু ওয়েবসাইট দেখি এই যে মাত্র গুগল ফন্ট যেটা দেখালাম এটা হচ্ছে জেনারেল ফন্টের জন্য কিসের জন্য সবাই ওয়েবসাইটে লিখে নেন গুগল ফন্ট সাধারণ ফন্টের জন্য কি গুগল ফন্ট লেখা আছে আরেকটা লেখা হচ্ছে দাগে আলোচনা করে তারপর লিখে তাহলে সহজ হবে তাহলে আমরা এটা হচ্ছে সাধারণ ফন্টের জন্য কোনটা ব্যবহার করতেছি অলরেডি আমার একটা ডাউনলোড হয়ে গেছে আর কি করে আসি এখন আসলে হচ্ছে আমরা বিভিন্ন স্টাইলিশ ফন্টের জন্য সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে দা ফন্ট কি ফন্ট দা ফন্ট DAFONT দা ফন্ট ওকে পরে এখানে দেখেন তাহলে প্রথমে দেখেন দা ফন্ট নামে একটা ওয়েবসাইট পাচ্ছি না জি স্যার। তাহলে এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন যদি আমি এই যে দা ফন্টের এই লোগোতে ক্লিক করলে এর কোথায় থাকা হয় মেইন ড্যাশবোর্ডে ঠিক আছে আপনারা কোন পানি দিয়েছেন রাতু ইট দ্বারা মেইন ওয়েবসাইটে থাকি এখন দেখেন আমার এখানে কি
বিভিন্ন ক্যারাগ্রাফি টাইপের ফন্ট পাচ্ছেন না? জি স্যার। তাই এখানে এদের ক্ষেত্রে একটু খেয়াল করেন, এখানে অন কমেন্ট লেখা আছে তাই না? 3% ইউজ লেখা আছে সবই এখানে বলা আছে যে আপনারা এখানে কি, তাহলে এখানে দেখেন এটা কি পাচ্ছেন, একটা ক্যারাগ্রাফি পাচ্ছেন না? এটার ক্ষেত্রে ফন্ট এমন হতে পারে যে আপনার সিঙ্গেল ফন্ট হতে পারে, আবার কি ফ্যামিলি ফন্ট হতে পারে। এখন ফ্যামিলি ফন্ট মানে কি, যে একটা ফন্টেরই একগুলো বিভিন্ন ভেরিয়েন্ট মোটা থেকে চিকন, আর এদের ক্ষেত্রে বেশিরভাগই সিঙ্গেল হবে। এখান থেকে কি বেশিরভাগই সিঙ্গেল ফন্ট পাওয়া যায়, সর্বোচ্চ একটা থেকে দুইটা স্টাইল পেতে না। তাহলে আপনার যদি এই টাইপের ফন্টটা প্রয়োজন হয়, তাহলে আবার বলি স্টাইল ফন্টের জন্য কোথায় যাবেন? জাপান, আর জেনারেল ফন্টের জন্য গুগল ফন্ট। গুগল ফন্ট। এখন দেখেন যত স্টাইল ফন্ট লাগবে কোথায় চলে আসবে? এখন প্রত্যেকটা এখন এর মধ্যে কিন্তু ফন্টের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে, তাই না? আমি তো দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি, দুইটাই কি ফ্রি। এছাড়াও প্রিমিয়াম অনেক ওয়েবসাইট, আর বিশেষ করে এটা বাংলার ক্ষেত্রে বেশি, যে প্রিমিয়াম বেশি হয়, কিন্তু ইংলিশের ক্ষেত্রে প্রিমিয়ামটা কি কম হয়। আপনি ইংলিশে অনেক স্টাইলিশ ফন্ট পাবেন যেটা হচ্ছে কি ফ্রিতে দিচ্ছে, কিন্তু বাংলাতে একটু ভালো স্টাইলে দিতে গেলে কি করতে হবে? প্রিমিয়াম নিতে হবে, বুঝতে পারছেন? আর ফন্টের ক্ষেত্রে প্রিমিয়াম একবার আপনি কিনলে ওটা লাইফ টাইম ইউজ করা যাবে, ওটার কোনো মান্থলি চার্জ নেই, মানে ওটা একবার আপনি কিনে নেবেন। ওকে, তাহলে দেখেন আপনি এখান থেকে শুধু কিসে ক্লিক করবেন? ডাউনলোডে ক্লিক করেন এবং এইটাই যে রুশ এখন দেখেন এখানে দেখেন এইগুলোতে কোন ফাইল আছে, কিন্তু এখানে লেখা আছে কি কোন ফন্ট ফাইল, তার মানে আমাদের ফ্যামিলি আছে, তাই তো? আরো চারটা স্টাইল আছে, আর এগুলোতে কি সিঙ্গেল। আমার জানা নেই এইটা তোমাকে বলতে হবে। এখন এখানে ফন্ট আছে তো জানেন, এই যে এখন তো আপনাকে সাজেস্ট করতেছে তাই না? আপনি এখানে যাবেন কি অল দ্য নিউ ফন্ট, ঠিক আছে? এখানে আবার যান, দেখেন এখানে 251টা পেজ, প্রতি পেজে কত করে আছে? 25টা করে আছে, মানে এইখানে 10-15 মানে 9000 ফন্ট আছে এখানে। আপনি তো ফন্ট দিতে পারবেন, আপনার কম্পিউটারে তো দিলে তো আপনি ফন্ট খুঁজে পাবেন। আর সবাই চেষ্টা করবেন কম্পিউটারে প্রয়োজনীয় ফন্টগুলো রাখতে, অতিরিক্ত ফন্ট রাখলে কি আপনি নিজেই যখন ডিজাইন করতে যাবেন তখন মানে নিজেই চুজ করে পাবেন না যে আসলে জি স্যার। কোনটা নিবেন, তখন আপনার ফন্ট চুজ করতে করতে কি সময় শেষ। এই জন্য মানে ভালো মানের কম ফন্ট রাখবেন। ক্লিয়ার? তাহলে আপনারা স্টাইল এবং জেনারেল দুটো ফন্ট ডাউনলোড করতে পারবেন। জি স্যার। এখন এটা কিন্তু শুধুমাত্র কি করলাম, ডাউনলোড করতে, এখন এই ইনস্টল বাকি আছে। এখন আমি ডাউনলোড করলে কিন্তু আমার কম্পিউটারে পেয়ে যাব না, আমার কি করতে হবে? আমার কম্পিউটারে ইনস্টল করতে হবে। তাহলে আমার ফন্টটা যেখানে ডাউনলোড হয়েছে মেমরি, এটা আপনার নিজের বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ডাউনলোড হয়েছে কোথায় দেখেন তো? ডাউনলোডের মধ্যে এখানে একটা হচ্ছে ফন্ট, সরি আমরা ডাউনলোড হয়ে যায় এখনো। স্যার কত দূর হলো এটা? গুগল ফন্ট আছে, দেখলাম হয় না, তাহলে এখানে আমরা ক্লিক করি ডাউনলোড। যেকোনো একটা নিয়ে আসি আমরা, ঠিক আছে? ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটা ডাউনলোড হচ্ছে। হ্যালো মাল্টিপল ফাইলস। আচ্ছা, এখন হচ্ছে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? জিপ ফাইল পাচ্ছি, জিপ ফাইল। এখন আমরা এখানে উইন্ডোজ ফাইল ইনস্টল করা হয়েছে, যার কারণে জিপটা কি দেখাচ্ছে? চেনের মধ্যে দেখাচ্ছে না? উইন্ডোজ ফাইলে কি হতো? জিপ ফাইল মোডে দেখাতো। মানে হচ্ছে একটু ডিফারেন্ট ফাইল আসতো, ঠিক আছে? বইয়ের মতো আসতো নাকি? আমার এটা ক্ষেত্রে উইন্ডোজ না থাকলেও সমস্যা নেই, কারণ এগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড না। আমি প্রথমে জিপ ফাইলটা কি করব? রাইট মাউস ক্লিক করব, করে এক্সট্রাক্ট অল, মানে যে কোনো জিপ ফাইল আপনারা প্রথমে কি করে নেবেন? এক্সট্রাক্ট করে নেবেন। জিপ ফাইল কোনো ওই অবস্থায় থাকা অবস্থায় কাজ করে সুবিধা পাওয়া যায় না। তাহলে এক্সট্রাক্ট করার পর দেখেন এক্সট্রাক্ট আপনাদের এখানে এভাবে হতে পারে, বা জিপ এক্সট্রাক্টর দিয়েও কি করা যেতে পারে না?
এক কথায় আপনি এটাকে কি করবেন এক্সট্রাক্ট করবেন যখন এক্সট্রাক্ট করবেন তখন হচ্ছে দেখেন আপনি এর মধ্যে কি পাচ্ছেন এটা হচ্ছে জিপ ফাইল এই যে ফন্ট এটা জিপ ফাইলে কি জি এক্সট্রাক্ট করার পর আনজিপ করার পর যেটা পাইছি তারপর ক্লিক করলাম যাচ্ছে কোথায় ফন্টে ফন্টের মধ্যে দেখেন এই যতগুলো ফন্ট আছে এখন আপনি যে প্রত্যেকটাকে কি করতে পারেন ডাবল ক্লিক করবেন এটা কি হবে অন হবে না এখন ইনস্টলে ক্লিক করেন তাহলে কি হচ্ছে এখন এটা হচ্ছে একটা এখন আমার এখানে সবগুলো কি ফন্ট আছে না সবগুলো কি ফন্ট ছাড়া কি অন্য কোনো ফাইল আছে না স্যার তাহলে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিলাম দিয়ে রাইট মাউস ক্লিক করলাম কিসের উপরে ফন্টের উপরে আবার বাইরে ক্লিক করে নেবেন কোথায় ক্লিক করবেন ফন্টের উপরে আবার এখানে এক্সট্রা ফাইল থাকে সেই ফাইলের উপরে ক্লিক করলে আপনি ইনস্টল অপশন পাবেন না রাইট মাউস ক্লিক করলে এখানে কি পাচ্ছেন ইনস্টল ইনস্টল সব ইনস্টল ইনস্টলে ক্লিক করলে একবার দেখেন সবগুলো কি হয়ে যাবে ইনস্টল কিন্তু আমার এখানে একটা মেসেজ দিই লাস্টে এসে যে অলরেডি ইনস্টল কোনটাকে বলেন তো একটা দেওয়া আছে ব্ল্যাক যেটা আমি শুরুতেই কি বললাম ইনস্টল করে নিলাম না ওই ইনস্টল অলরেডি থাকলে সেটা আমরা কি করে দিব যদি একাধিক হয় সেক্ষেত্রে জাস্ট একটা টিক সিম্বল আছে সবাই জানেন তো এটা রাইট সিম্বল করে দিয়ে স্কিপ করে দেব কারণ এটা আমার দরকার নেই আর যদি আপনার মনে হয় যে না এটাকে আবার কি করবেন রিপ্লেস করবেন তাহলে সেটাকে রিপ্লেস করে দিবেন এটা হচ্ছে একাধিক এখন দেখেন এটা কি বলতেছে লেটার ব্ল্যাক ফন্ট is already installed do you want যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে কি ইয়েস আর না চাইলে নো তার মানে কি হয়ে যাবে এটা স্কিপ হয়ে যাবে আমাদের একটা মানে রিপ্লেস করার কোনো দরকার নেই তাহলে এটা আমাদের এটা চলে গেল নাকি এখন আসছে হচ্ছে আমার নিচে বাকি যেগুলো আছে যে দুইটা ডাউনলোড করলাম এই তিনটা ডাউনলোড করছি না ডাবল ক্লিক করলাম এর মধ্যে কয়টা আছে একটাই আছে না এইটার জন্য আমার আর আনজিপ না করলেও চলবে ডাবল ক্লিক করলাম পরে নিচে ক্লিক করলাম ইনস্টল মানে এখন দুইটা অপশনই দেখাইছি আপনাকে এখন আপনার যখন যেটা সুবিধা কারণ এটাকে আপনার আনজিপ করতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আপনি কি করে ফেলতে পারতেছেন ইনস্টল কমপ্লিট হয়ে যাচ্ছে না তাহলে অথবা আপনি এখানে কি করতে পারেন রাইট মাউস ক্লিক করবেন করে কি এক্সট্রাক্ট অল এক্সট্রাক্ট করে না জিপ ফাইলের উপর কোনো ইনস্টল আসবে না আপনি যদি জিপ ফাইলের উপর ইনস্টল ক্লিক করেন তাহলে কখনো জিপ ইনস্টল ওপেন আসবে হবে না ওপেন আসবে তাহলে আপনি হচ্ছে ওই ফন্টের ফাইলে গিয়ে কি করতে হবে রাইট মাউস ক্লিক করতে হবে কখন এটা আনজিপ করার পরে জিপ অবস্থায় যদি আপনি এর মধ্যে যে রাইট মাউস ক্লিক করেন ইনস্টল করতে হবে তাহলে এটা ইনস্টল পাবেন কখন আনজিপ করার পরে পরে সেটা একটা হইলেও রাইট মাউস ক্লিক করে ইনস্টল করবেন যদি একাধিক হয় একসাথে সিলেক্ট করে তারপর এখন আমরা এখানে একটা বিষয় খেয়াল করেন এই যে ফন্টের সাথে আরেকটা ফাইল আছে না জি স্যার এখন আপনি এই ফাইলের উপর রাইট মাউস ক্লিক করেন ইনস্টল কি আছে তাহলে অবশ্যই আপনার ফন্টের যে ফাইলটা যে এর মধ্যে থাম্বনেল দেবেন আর টাইপটা হচ্ছে কি ওপেন ট্রু টাইপ ফন্ট ফন্ট ফাইল এই যে এখানে ফন্ট ফাইলটা লেখা থাকবে সেটা হলো পিডিএফ ট্রু টাইপ ও ওপেন টাইপ বুঝতে পারছেন একটা আছে ট্রু টাইপ আর একটা হচ্ছে কি ওপেন টাইপ এখন ট্রু টাইপ হইলেও হবে ওপেন টাইপ হইলেও কি কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ফন্ট ফাইলটা আছে কিনা ওইটার উপর রাইট মাউস ক্লিক করলে কি পাবেন ইনস্টল তারপর আপনি এক কথায় এভাবে ফন্ট ইনস্টল করতে পারবেন রাইট মাউস ক্লিক করে জি স্যার ওপেন করার পর দেখতে প্রয়োজন হবে না তাহলে এখন যখনই আমি ইনস্টল করলাম করার পর আমি যদি এখন আমার ফটোশপে রোবটটাকে সার্চ করি পাবো ইনস্টল করব দেখি চেক করে আর পাঁচ তো কথা চলে আসছে না কয়টা স্টাইল আছে রোবট দেখেন তো অনেকগুলো আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল দিয়ে কি করতে পারি চুজ করে নিয়ে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি না জি স্যার ক্লিয়ার এখন হচ্ছে দেখেন আপনার ফন্টটা অনেক সময় ফটোশপে শো নাও করতে পারে ফটোশপে নাও করতে পারে এর কারণ হচ্ছে এখন ইতিমধ্যে ফটোশপটাকে আমি পূর্বে ওপেন করে দিয়েছিলাম যার কারণে ওর যে ফাইলগুলো স্ক্যানিং করার অলরেডি স্ক্যানিং করে কি নিয়ে নিচ্ছি ওপেন হয়ে গেছে এই জন্য কোনো প্রবলেম হয় আপনি ইনস্টল করার পর আপনার কম্পিউটারে শো করতেছে না তাহলে আপনি কি করবেন আপনার ফাইলটাকে সেভ করে রেখে ফটোশপটাকে ক্লোজ করে আবার ওপেন করবেন আমরা ফটোশপ শুরুতে ওপেন করলে আগে স্ক্যানিং হয় দেখছেন সবাই সেম ওই স্ক্যানিং এ যখন আবার নতুন করে হবে তখন কি হবে ডাটাগুলো নিয়ে আপনার নেব ফন্টগুলো আবারও জুড়ে দিবেন চলো স্যার এটা শুধুমাত্র ফটোশপের ক্ষেত্রে না
যে কোনো সফটওয়্যারে ক্ষেত্রে এখন ফটোশপটা আস্তে আস্তে আপডেট হচ্ছে, যারা যারা এখন ফটো পাওয়া যায়, কিন্তু যারা ওল্ড ভার্সন ইউজ করবে তারা কখনোই কি মানে ফটোশপ ওপেন থাকা অবস্থায় যদি ফন্ট ইনস্টল করেন ওই ফন্ট খুঁজে পাবেন না। ঠিক আছে, তাহলে ফন্ট কি ব্যবহার করতে পারবেন গত ক্লাসের ব্যাকগ্রাউন্ডের উপরে। আচ্ছা তাহলে আমরা একটু ওইটা কমপ্লিট করি নাকি? সিম্পল স্যার আর্টরাইজ আছে বলেন। স্যার ফন্ট রিমুভ করব কিভাবে? ফন্ট রিমুভ করব কিভাবে? রিমুভ করতে হলে আপনার উইন্ডোজের মধ্যে থেকে করতে হবে। কন্ট্রোল প্যানেল। আচ্ছা যেভাবে এখন না জানি কারণ সবাই মাত্র করতে দেবে পরে পর আপনি আমার কাছে দেখে নিন। কারণ রিমুভ করতে হলে হচ্ছে ভিতরে উইন্ডোজের মধ্যে যেখানে এটা ও বুঝতে পারছি স্যার, এবার উইন্ডোজের ভিতরে ফন্ট একটা হ্যাঁ আছে, বুঝতে পারছি। ওইটা উইন্ডোজের ভিতরে আলাদা একটা ফাইল আছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে স্যার আমরা আশা করি ফন্টের ব্যবহার পারবো। আবারও একটু বলি কারণ ফন্ট নিয়ে আপনাদের কাজ বেশি। প্রথম হচ্ছে ফন্টের ক্ষেত্রে চারটা শর্ত কি নিয়ে? সাইজ, প্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইজ, তারপরে কি কালার, তারপরে ফন্ট ফ্যামিলি, তারপরে অ্যালাইনমেন্ট। সাইজটা দ্বারা আপনার কি বোঝাবেন ফন্টটা কতটুকু আসবে, তাই তো? এরপর আছে কালার দ্বারা কি ফন্টটা কি রঙের হবে। এরপরে কি আপনার ফন্ট কি টাইপের আসবে, ক্যালিগ্রাফি, সিম্পল, জেনারেল বা যে কোনো বা ড্যাশ লাইন, অনেক ধরনের ফন্ট আছে। এরপর হচ্ছে কি অ্যালাইনমেন্ট, ফন্টটা কোন দিক দিয়ে শুরু হবে, এটা হচ্ছে ফন্টের ক্ষেত্রে বেসিক। এখন এইগুলো ব্যবহারের জন্য কি প্রয়োজন আমাদের? ক্যারেক্টার প্যানেল। কি প্রয়োজন? স্যার আপনারা দেখাই করছেন না আমাদের স্যার। আরেকটু অনেক করতে আচ্ছা তাহলে দেখেন প্রথমে এখানে আমাদের ক্যারেক্টার প্যানেলটা আমরা কোন কোন জায়গায় পেতে পারি? এখন সবার জুড়ে থাকলে ক্যারেক্টার প্যানেল কোথায় থাকে? কন্ট্রোল করে কন্ট্রোল বারে থাকে। দেন যদি আমরা টুলে না থাকি, বুক টুলে থাকি, তাহলে ক্যারেক্টার প্যানেলটা কোথায় পাবো? যদি আমরা লাইন উইন্ডো আকারে অ্যাড করে রাখি সেখানে পাবো। অন্যথায় কি প্রপার্টিজের মধ্যে ক্যারেক্টার প্যানেল এবং হচ্ছে কি প্যারাগ্রাফটা পেয়ে যাবো না? আমরা এই বিশেষ করে ফন্টের ক্ষেত্রে কি করব? ক্যারেক্টার প্যানেলকে পাশাপাশি ছোট করে অ্যাড করে রাখবো, সেক্ষেত্রে আমাদের ব্যবহারের ক্ষেত্রে কি সুবিধা হবে না? জি স্যার। ওকে, আর যদি মনে করেন যে না প্রপার্টিজ থেকে অভ্যাস করবেন, এটাও করতে পারবেন। ওকে, তাহলে ক্যারেক্টার প্যানেলের মধ্যে প্রথমে কি আছে? ফন্ট, তাই না? তারপরে কি আছে? ফন্টের স্টাইল, মানে হচ্ছে চিকন থাকবে, মোটা থাকবে না, রেগুলার। ওকে, মানে বিভিন্ন ভেঙে। এরপর আছে কি ফন্টের সাইজ, মানে ফন্টটা কতটুকু হবে। এরপর হচ্ছে কি লিডিংটা কেন ব্যবহার করি? প্রত্যেকটা লাইনের মধ্যে দূরত্বটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাই না? এরপর আছে কি ট্র্যাকিং কেন ব্যবহার করি? প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড না ক্যারেক্টার, ওয়ার্ড কিন্তু চার পাঁচ স্পেস মানে ওয়ার্ড, আর ক্যারেক্টার মানে প্রতিটা অক্ষর। এরপর হচ্ছে কালারটা হচ্ছে আমরা ফন্টের কালারটা কি হবে, এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার আদার্স কিছুই নেই। ঠিক আছে, একই সফটওয়্যারে তিন রকম দেওয়া যায় অবশ্যই, এটা যায় কিন্তু এটা এখন না পরে। আচ্ছা এটা পরে আসতেছে, ওয়েট, আগে হচ্ছে এটা জেনারেল আমরা দেখেন, আগে এইটুকু বুঝুন সবই পারবেন, কারণ উপর মানে এইটুকু বেসিকটুকু বুঝলে বাকিটুকু আপনাকে কাজ দেওয়ার সাথে সাথে আপনি বুঝবেন যে না এইটুকু ফেসগুলো আমরা লিখেছি, আর এটা তো আমি দিতে শিখা বাকি সবাইকে আমি লিখে করতেছি। তাহলে স্যার এটা হচ্ছে কি গেল কালার গেল, তাই না? এখন এখানে আমরা মডিফাই করার ক্ষেত্রে ওইটা হচ্ছে দুইটা, কয়টা? এখন একটা হচ্ছে ফন্টের লেয়ারকে ধরে রাখছে, তাই না?
লেয়ারকে ধরা মানে হচ্ছে আপনার ওইখানে ওই লেয়ারের মধ্যে যতগুলো অক্ষর আছে সবগুলো। লেয়ার ধরা মানে কি সবগুলো। কিন্তু কখনো যদি আমি টেক্সট টুলে থেকে এর মধ্যে কার্সরকে ড্রপ করতে থাকি, তার মানে আপনার এখন ইন্ডিভিজুয়ালি মাইক্রোসফট ওয়ার্ডের মতো ধরে নিতে হবে। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখন আপনি কাউকে ধরছেন না, এখন যদি আপনি কালারটাকে চেঞ্জ করে রেড করেন, ওকে, প্রপার্টিজ থেকে এরপর লিখেন, তার মানে কি হবে ওর পরিবর্তনগুলো এটা কখন যখন আপনার টাইপটা এডিটেবল অবস্থায় থাকবে, মানে কার্সরটা আপনার বক্সের মধ্যে ড্রপ করবে। এরপরে আপনি যদি ধরে নেন, ধরেন আপনি এখান থেকে ব্ল্যাকের দুইটাকে ধরে নিছেন, এখন এখান থেকে কালার চেঞ্জ করেন, তাহলে কি হবে কালার চেঞ্জ হবে। যে দুইটাকে ধরছেন সেই দুইটা চেঞ্জ হবে। এখন যদি মনে করেন না এই দুইটা শুধু কালার চেঞ্জ করব না, সাথে ফন্টটাও কি করে দিব, আগে কালারটাকে ওকে করেন, ফন্টটাকে কি করবেন চেঞ্জ চেঞ্জ করে দিবেন, তাহলে কি সাইজ বড় করলে ঠিক আছে। এখন হচ্ছে দেখেন এটা গেল। এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখন যদি আপনি লেয়ারটাকে ধরেন ফন্ট নামটা কিছু শো করে, এর কারণ হচ্ছে আপনি এখন সবগুলোকে ধরে আছেন, দুইটা কালার ইউজ করে, যার কারণে কোনো কালারও দেখাচ্ছে না, কোনো ফন্টও মানে লেয়ার ধরা থাকলে এখানে ফন্টের আপনি কি ফন্ট ব্যবহার করছেন বা আপনার স্টাইল কি আছে তখনই দেখাবে, যখন আপনার সম্পূর্ণ লেয়ারে একই রকম ফন্ট, একই রকম কালার, একই রকম সাইজ ব্যবহার করবে। যদি আমি এখন সাইজটাও চেঞ্জ করে দিই, একই লেয়ারের মধ্যে দুই ধরনের সাইজ দিই, সাইজটা কি হয়ে যাবে সাইজ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আপনাদের দুই কালার ব্যবহারের ইয়ে পাইছেন, এরপরে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট পরে হবে। ঠিক আছে, তাহলে আপাতত এটার জন্যই মানে আমাদের এই কাজটুকু জানা থাকলে আমরা ফন্টের ক্ষেত্রে এখন এটা কি শুধুমাত্র ইংরেজির জন্য নাকি বাংলার জন্য প্রযোজ্য? বাংলা ইংরেজি সব ক্ষেত্রে বাংলার জন্য প্রযোজ্য। এখন আসি বাংলা লেখার ক্ষেত্রে। কি লেখার ক্ষেত্রে? বাংলা। এখন বাংলা লেখার ক্ষেত্রে প্রথম শর্ত কি জানেন? আমাদের কম্পিউটারে কি ইনস্টল করতে হবে? বিজয়। বিজয়। এখানে কিন্তু অভ্র কাজ করবে, এখানে অভ্র কাজ করবে না। কারণ এখানে অভ্র কাজ করবে না বলতে আসলে স্যার কাজ করবে, কারণ অভ্রতে বিজয় অভ্র কাজ করবে, সেক্ষেত্রে অভ্রতে বিজয় ক্লাসিক অ্যাক্টিভ করে দিতে হবে। যদি অ্যাক্টিভ করতে পারেন বিজয় ক্লাসিক, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। যদি ক্লাসিক অ্যাক্টিভ না করতে পারেন তাহলে বিজয় ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, সহজ কথা। আর ইউনিকোডে তো অটোমেটিক্যালি আলাদা আলাদা কি থাকে, ক্লাসিক আছে। এখন ক্লাসিক আর ইউনিকোডের মধ্যে পার্থক্য, ইউনিকোডটা হচ্ছে একদম পিওর বাংলা। ইউনিকোড কি পিওর বাংলা, আর ক্লাসিক হচ্ছে ভেজাল বাংলা। ঠিক আছে, যেটা হচ্ছে ইংলিশ বাংলা মিক্সিং মতো একটা ভার্সন, বুঝতে পারছেন? যেটা ফটোশপ অতি সহজে মানে অতি দ্রুত কি ধরতে পারে, লেখার ক্ষেত্রে কি হবে সহজ হবে। আমরা ফটোশপে ক্লাসিকে লিখি আর ইলেকট্রনিকে লিখি হচ্ছে ইউনিকোডে, কারণ মানে এই ইলাস্ট্রেটরে ক্লাসিক ইউনিকোড দুইটাই আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু ফটোশপে ইউনিকোড ব্যবহারটা অনেক জটিল হয়ে যায়। আপনার ফন্টটা ঠিকঠাক আসবে না, ঝামেলা অনেক, ফন্টের মধ্যে স্পেস চলে আসবে, আপনি রেড দিতে পারবেন না, একার দিতে পারবেন না, অনেক হয়েছে। তার জন্য আমরা কি ব্যবহার করি বিজয় ক্লাসিক। তার জন্য আমরা বিজয়টা ব্যবহার করা লাগবে। কি ব্যবহার করা লাগবে? বিজয় ক্লাস। তারপর আমরা প্রথমে কি চুজ করলাম বিজয়। এরপর হচ্ছে আমরা যদি ইংলিশের ফন্টটাই থাকে, ফন্ট কি চুজ করা থাকে ইংলিশ, তার মানে কি আপনার বিজয় ক্লাসিক বা বাংলা ফন্টে লিখি ওটা দেখা যায় সরাসরি। তাহলে আমাদের এখানে ফন্টটাও কি চুজ করতে হবে চেঞ্জ করতে হবে বাংলা, যেটা গ্রুপের মধ্যে কি কি আছে সুতনি এমজে। ক্লাসিকের ক্ষেত্রে কি মানে এখানে সুতনি এমজে বা হচ্ছে এই যে ত্রিশার এমজে, তো সুতনি এমজে হচ্ছে কমন, যেটা সব জায়গায় কি ব্যবহার হয়। থাকে আর কি, ব্যবহার হয় না সব জায়গায় থাকে। আর ত্রিশার এগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাবে এবং পাবে না, যেমন টাইমিয়ার ওয়ানটা বা ক্যালেন্ডার বডিটা এরিয়াল, যেটা সব জায়গায় থাকে না, সেন্টারটা সুতনি এমজেটা কি তাহলে সুতনি এমজে চুজ করলাম। দেখেন ওই যে আমার লেখাটা ছিল ইংলিশ, সেটা কি অকম হয়ে গেছে না। এখন আমি যদি এখানে লিখি আমার সোনার বাংলা, আসলে এখানে তাও এই যে রেস্টুরেন্ট হয়ে গেছে নাকি সোনার
আসতেছে ঠিকঠাক মতো? জি স্যার। তাই বাংলা লেখার ক্ষেত্রে কি চেঞ্জ করলাম ইংলিশ থেকে? বাংলা ফন্টটা চুজ করলাম, এর হচ্ছে কি ফন্ট ফন্টের ফ্যামিলিটা কি চুজ করলাম? শুধু নেম দিয়ে যেটা বাংলা ফন্ট ফ্যামিলি। ওকে, এই দুইটা কাজ করলে আপনি কি লিখতে পারবেন? বাংলা লিখতে পারবেন। আর এরপরে ফন্ট ক্যারেক্টার এগুলো তো কি আগের মতো সম্পূর্ণ আগের মতো। এই যে আপনি যদি একটা অক্ষরের মধ্যে স্পেস দেন সেটা বাংলা তো আর এটা ব্যবহৃত হবে না, হবে? তাহলে এটা বাংলার জন্য কি সর্বদাই 0। আবার 0 হলে ঠিক হয়ে যাবে, কিন্তু লাইন স্পেসটা বাংলার জন্য কি ব্যবহৃত হবে না যদি আপনি প্যারাগ্রাফ আকারে বাংলায় কিছু লিখেন। এখন আপনি কি বাংলাতে শুধুমাত্র শুধুই এমজি ব্যবহার করতে পারবেন এমনটা না, বাংলায় কি আছে অনেকগুলো অনেক ধরনের ফন্ট আছে। দেখেন আমরা যদি যাই একটু নিচের দিকে যাই, কমা এমজি যেগুলো লেখা, এখন এই যে ওএমজি, ওএমজি দিলে কি ফন্ট নিবে? তারপর আসলে কারণ এটা ওএমজি টা হচ্ছে কিসের জন্য? ইউনিকোডের জন্য। ইংলিশ না স্যার, ইউনিকোড। এসে যাই আমরা কমা এমজি। দেখেন কমা এমজি মানে কি ডিফারেন্ট একটা স্টাইল। এখন এর মধ্যে দেখেন কি আছে, রেগুলার, বোল্ড, ইটালিক আছে না? জি স্যার। তারপর আমরা চাইলে বাংলাতেও সেম ভাবে রেগুলার, বোল্ড, ইটালিক এভাবে দিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে আমি হচ্ছে পাশাপাশি লেখাটাও দেখাই দিচ্ছি। আপনার হচ্ছে প্রথম কাজ হচ্ছে কি এটাকে প্র্যাকটিস করবেন এবং এটাকে লিখবেন। বুঝছো? অনেক লম্বা ক্লাস হয়ে গেল নাকি? স্যার আজকে ব্রেক নেই, পরীক্ষা দিলাম আজকে ছুটির দিন ছিল। এর মধ্যে কার্ড ড্রাইভে ইয়ে করা আছে। এই ডাব্লিউ আপলোড আছে কাজ কাজটা হয়ে গেছে, স্টপ করে দিই নাকি?